তুই তখন চা খেতে চাইছিলি, তারপর তুই চায়ের কথা ভুলে গেছিস, ঠিক না? খাইছি, শেষ করছি, না না ও শেষ আচ্ছা, করছি। শেষ করছিস। আমি গিয়ে চা নিয়ে আসছি। আচ্ছা, তখন ওই মন খারাপের কথার মধ্যে আমার আরেকটা প্রশ্ন ছিল তোর কাছে, সেটা হচ্ছে যে উম, মন খারাপ হলে তুই কি করস আগে কি? এটা আরেকটু ইন্টারেস্টিং করি, যে কারণ আমার আসলে জানতে ইচ্ছা করতেছে, যেমন ধর বিয়ের আগে বা ছোটবেলায় তোর মন খারাপ হলে কি করতি, এখন কি করস? ইন্টারেস্টিং। সব সহজ প্রশ্ন কঠিন হয়ে যায় রে। মানে সহজ কথা যায় না বলা সহজ। সেই এখন কি করি সেটা বলি, আচ্ছা। পরেরটা চিন্তা করে বাইর করতে হবে, আগেরটা আর কি। আহ এখন যেটা করি সেটা হচ্ছে যে আসলে অনেকদিনের অভ্যাস, তো এখন সবকিছু অ্যানালিটিক্যাল মোডে চলে যায়। মন খারাপ হয়েছে, হ্যাঁ, আগে সেন্স করি যে হ্যাঁ মন খারাপ হয়েছে। মন খারাপ জানি যে এখন একটা মানে স্টেজ পার করতেছি। তো নিজেকে চেয়ার আপ করার জন্য হয়তো বা তখন যেগুলা ভাল লাগে ওগুলা করি, বাচ্চাদের সাথে খেলি, কিছু একটা বই হুম। পড়ি, চা, ডেফিনেটলি চা খুব হেল্প করে, গান শুনি, এগুলা যা যা যেগুলা করতে ভাল লাগে, যখন যেটা ভাল লাগে ওটা। সেটা হচ্ছে খালি ইমোশন পার্টটা টেক কেয়ার করার জন্য। ওই যে অ্যানালিটিক্যাল পার্ট, কেন মন খারাপটা হয়েছে, ব্যাক ইন মাই মাইন্ড তো অ্যানালাইসিস চলতেই আছে চলতেই আছে। যখন ওটা ফিগার আউট হয়ে যায় তখন ঠিক করি যে হ্যাঁ পরে যেন এটা না হয়, এটার জন্য কি করা যায়। হ্যাঁ, আর যদি দেখি যে যে যেটা কজ সেটা আসলে চেঞ্জ হবে না, আমার হাতে নাই, তখন মেজাজটা অনেক খারাপ থাকে। তারপরে কিন্তু একটু একটু একটা একটা স্ট্র্যাটেজি আসতে থাকে যে আচ্ছা ঠিক আছে, এটা এইভাবে না করে নেক্সট টাইম অন্যভাবে। হুম। যেহেতু আমি এই জিনিসটা কন্ট্রোল করতে পারবো না, হাউ ক্যান আই প্রোটেক্ট মাই সেলফ। হ্যাঁ, মানে এটা যখন আরেকবার হবে তখন আমি নিজেকে কিভাবে প্রোটেক্ট করব। যদি পুরো ব্যাপারটার মধ্যে যদি আমার মানে থাকে যে আমি এই সম্পর্কে আসলে এনাফ জানি না। ফর এক্সাম্পল, কোভিড এর সময় আমি একটা জায়গায় জব করতাম যেখানে আমি ফেস করতাম যে কিছু একটা ডিসক্রিমিনেশন হচ্ছে অ্যাজ আ ব্রাউন, আই থিঙ্ক। হ্যাঁ, আম, আমি আসলে ওয়ার্ক প্লেসে এই ধরনের ডিসক্রিমিনেশন কখনো ফেস করিনি আগে। তো তখন আমি খুব ভালোভাবে তখন ডিপ ডাইভ করলাম। দ্যাট হ্যাপেন টু বি অ্যান একাডেমিয়া। ওই একাডেমিয়াতে ইয়েগুলো কিভাবে কাজ করে একাডেমিয়াতে, তখন অনেক পড়লাম, অনেক জানলাম। তখন এত বিরক্ত লাগছে একাডেমিয়ার এই নোংরা পলিটিক্সে, ও হুম। একাডেমিয়া হুম। থেকে সরেই আসছি। বাট knowing about this exact thing really helped me, and then it helped me like তখন আমি নিজেও বুঝতে পারছি যে with me as I am, however I am and what I want to do, একাডেমি ইজ নট ফর মি। হ্যাঁ, তো মোটামুটি জানলে তখন বোঝা যায় যে আমি এটাতে থাকবো নাকি থাকবো না। ওই যে হুম। আহ, তোকে আগের এপিসোডে বলতেছিলাম যে সেন্স অফ এনট্র্যাপমেন্ট, মানে একটা আমি একটা জায়গায় আটকাই গেছি, এখানে আর থেকে আমার কোনো বের হওয়ার কোনো উপায় নাই। আমি ওই জায়গাটা কখনোই কখনোই থাকি না ওই জায়গাটাতে। কারণ আমি জানি যে দের ইজ রিসোর্স সামওয়্যার, আমাকে রিসোর্সটা সিক করতে হবে, সেটার জন্য আইদার পড়তে হবে, মানুষের কাছে জানতে হবে, নাহলে কাউন্সিলের সাথে কথা বলতে হবে। এই যে এনট্রাপমেন্ট এর জায়গাটায় যে আটকা পড়ে যায়, যে ভাবে যে আমার এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই, সে ডিপ্রেশনে চলে যায়। কিন্তু হুম। যে হুম। মনে করে যে এটা দিস ইজ সামথিং আই জাস্ট ডোন্ট নো ইয়েট, বাট হুম। আই হ্যাভ দ্য পাওয়ার অ্যান্ড এভরিথিং টু রিয়েলি ওভারকাম ইট, সে একটা অন্য ধরনের পাওয়ার সেন্স করবে এবং সেখান থেকে বের হওয়ার একটা রাস্তা পাবে। সেটা 1 বছর লাগুক। আরেকটা জিনিস, তুই তুই তো জানিস আমার ছেলের একটা মেডিকেল কন্ডিশন আছে, এটা হুম। আমি নিজেও পাবলিকলি অনেকবার বলছি। হ্যাঁ, তুই এটা ওটা নিয়ে অনেক আমাকে, লেখোস। হ্যাঁ। হ্যাঁ, উইচ তো ইজ ওইটা গুড। আমাকে ওইটা আমাকে এত বেশি ইয়ে করছিল এবং আমি এটা মানতে পারতেছিলাম না, যেটা হয় স্বাভাবিক, এটা তো একটা লাইফ কোর্সই চেঞ্জ করে দিছিল। তো ওইটা আমার অ্যাকোমোডেট করতে অনেক সময় লাগছে, 2 বছর 3 বছর লাগছে। কিন্তু এভরি ডে আই রিমাইন্ডেড মাইসেলফ দ্যাট আই এম লার্নিং সামথিং, আই এম ওয়ার্কিং টুয়ার্ডস মেকিং ইট বেটার। আমার কখনো মনে হয় না যে লাইফ শেষ। হ্যাঁ, কারণ এইটা এর থেকে একটু বেটার কিভাবে করা যায় তার চেয়ে একটু, মানে এখন এখানে আছি, কালকে যেন আমি ওখান থেকে একটু ভালো থাকি। এটা করলেই আমার মনে হয় যে হ্যাঁ, এই যে তুই যখন একটা আউটকামের বদলে একটা প্রসেসের মধ্যে সাফল্য খোঁজা শুরু করবি, তখন না তোর ছোট ছোট সাফল্যগুলোই তোকে অনেক বেশি আনন্দ দিবে। তখন আর আলটিমেট গোল পর্যন্ত ওয়েট করতে হবে না। ওয়াও, অনেক সুন্দর করে তুই এই কথাটা বলছিস। এবং আমি জাস্ট চিন্তা করতেছি তোর কথা শুনতে শুনতে যে
হোয়াট, মানে তুই তুই এই এই রিয়েলাইজেশন বা এই জায়গাটাতে কিভাবে আসলি, এবং তোর আশাটা এই জায়গায় এভাবে মন খারাপকে অ্যাড্রেস করাটা, is it also some kind of privilege that you have? I don't know, মেবি বেশি আকলামি করে ফেলতেছি, কিন্তু না আমার না 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 অলমোস্ট মনে হচ্ছে যেন তুই আমার সাইড ইন্টারভিউ নিচ্ছিস, বাট অ্যাকচুয়ালি দোজ থিংস মানে আমার জন্য মানে মানুষের জন্য হয়তো বা এগুলা নিয়ে একটু চিন্তা করা। তো তোরও নিশ্চয়ই এই ধরনের রিফ্লেকশন আছে, আমি তোর থেকে জানতে চাবো। প্রিভিলেজ, নট ইন দ্য সেন্স, ওকে, হাউ ডাজ সাম, লাইক এই জিনিসটা শেপ আপ হয়েছে কিভাবে, এই মাইন্ডসেটটা শেপ আপ হয়েছে কিভাবে? এখানে একটা প্রিভিলেজ ছিল, সেটা হচ্ছে আহ শার্লক হোমসের বই ছিল আমার ছোটবেলায় পড়ার মতো। এই একটা প্রিভিলেজ ছিল। তো আমি তার বই পড়ে আমি তার মতো করে চিন্তা করার প্র্যাকটিসটা নিজে নিজে করছি। আরেকটা প্রিভিলেজ ছিল, সেটা হচ্ছে আমি প্রচুর আইডল টাইম পেতাম। আই গ্রু আপ অল বাই মাইসেলফ টু বি, মানে মানে বাবা মা টেক কেয়ার করছে এবং ইয়ে করছে, কিন্তু ইন জেনারেল হুম বই পড়া আর নিজের মধ্যে মাথার মধ্যে এগুলা নিয়ে চিন্তা করা, এগুলোর মধ্যেই আমি বড় হয়েছি। তো এই যে এইটাকে যদি তুই প্রিভিলেজ ধরিস যে হ্যাঁ আমাকে বাইরে থেকে প্রেশারটা কম দেওয়া হয়েছে, সো হুম আই হুম কুড ডু অল দিস থিংস, এই একটা জায়গায় প্রিভিলেজ ছিল। আরেকটা হচ্ছে যে প্রচুর এক্সপোজার হয়েছে মন খারাপ হওয়ার। মন খারাপ হওয়ার অনেক রকমের কারণ হয়েছে, এবং আমার আসলে ওই ধরনের হেল্প ছিল না, কিন্তু ওই যে যেহেতু অ্যানালিটিক্যাল মাইন্ড ছিল, ওটা নিজে নিজে হুম আস্তে আস্তে এটা না সেটা, সেটা না সেটা ফিগার আউট করে করে করতে পারছিলাম ছোটবেলা, যেটা হুম হুম ইন দি এন্ড যেটা হয় যে ধর, অ্যাজ লং অ্যাজ তোর বাসার মধ্যে তুই একটা অ্যাবিউসিভ মানে সিরিয়াস অ্যাবিউসিভ পরিবেশে যতদিন মানে যদি না বড় হস, তাহলে তোর ইন দি এন্ড তুই সেফ তোর বাসায়, হ্যাঁ, সামহাউ সেফ, নট নেসেসারিলি আইডিয়াল হুম সিচুয়েশন, কিন্তু হুম তুই সেফ ওই সময়। তখন তুই নিজে নিজে ফিগার আউট করার একটা রাস্তা বের করেই নিবি, ভুল করলেও ভাবি তুই করতে হবে। আলটিমেটলি পারবি। হ্যাঁ হ্যাঁ, আমি তোর কথাটা, প্রিভিলেজের কথাটা আসলে কেন জিজ্ঞেস করলাম, কারণ কোশ্চেনটা কিন্তু আবার প্রবলেমেটিক। দেখ, যদি আমি সবকিছুকে এইভাবে লেভেল, মানে তোর আহ, বুঝতে একদম ওয়ার্ড দিয়ে দিয়ে ফ্রেজ দিয়ে দিয়ে বুঝতে চাই, তখন সবকিছুকেই প্রিভিলেজ বলে ডিসকাউন্ট করে দেওয়া যায়। সো হুম। প্রশ্নটার মধ্যেও প্রবলেম আছে, বাট স্টিল আমি জানতে চাচ্ছিলাম, কারণ অনেক সময় না দেখা যায় কি মন খারাপের কারণগুলো এমন থাকে, বা অনেকের কাছ থেকে যখন শুনি, তখন আমি নিজেই ফিগার আউট করতে পারি না যে কি করতে পারে উনি। বা অনেক সময় মনে হয় যে সিচুয়েশন গুলো একদম কেমন, যে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। এজন্য তোকে জিজ্ঞেস করতেছিলাম যে তুই কি করস, যেমন একটা। দোস্ত, আর সরি আমি তোকে না, বল মানে বল এটা প্লিজ। এটা আমার ইয়ে হইতে পারে, বায়াস হইতে পারে। আই highly believe in মানে whatever it is, you still have something that you can do, রাইট। মানে এটা আমার কাছে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। তো এখানে তোর সাথে মনে হয় আমার অনেক তর্ক হবে যে কি করতে পারে তুই ভাবিস না। আমি হচ্ছে ওই মানুষের দলে যেখানে আমি একটা হুম ইয়ে করি যে হ্যাঁ, কেন কিছু করতেছে না, কেন কিছু করতেছে না, ইন দ্য সেন্স যে আর কিছু না হোক, হাউ ইউ হাউ ইউ আর গোনা বিহেভ অন ইট, এই জায়গাটায় যদি তুমি কাজ করো যে হাউ ইউ আর গোনা সি ইট, হাউ ইউ আর গোনা চেঞ্জ ইউর মাইন্ডসেট অ্যাবাউট ইট, এই জায়গাটাতে যদি অ্যাটলিস্ট তুমি কাজ করো, তাইলেও তোমার অনেক কিছু চেঞ্জ হবে। বাইরের কিছু চেঞ্জ না হলেও তুমি ভিতরে এটাকে তুমি অন্যভাবে ইয়ে করবা। আহ যেমন দেখ, এই যে তুই কথাটা বলতেছস না, এই যে অ্যাডভাইসটা, বা এটা অ্যাডভাইসও না, ধর তোর তোর নিজের যে রিয়েলাইজেশন, হয় কি দোস্ত, আমাদের সমাজে প্রচুর মেয়ে আছে যে এই রিয়েলাইজেশনটার সাথে এক্সপোজ হওয়াটাই তার জন্য অনেক প্রিভিলেজের ব্যাপার। সে এই কথাটাই শুনে না যে ইউ ক্যান ফাইন্ড ট্রু, এ ওয়ে আউট। ট্রু, বুঝছো? ট্রু, ট্রু, যে ট্রু, ট্রু। যেমন ধর একটা আপু, খুবই 10 জনের মতো, মানে আমরা কথাগুলো বলতে গেলে আবার মনে হয় কি আমি যেন নিজেকে আরেকটা কোথায় নিয়ে যাচ্ছি উপরের দিকে, তাই ওইভাবে বলতেছি। তুই তো রিসার্চার, সো তোকে আর তোর নিজেকে আউটসাইডার চিন্তা করতেই হবে, এটা হ্যাঁ স্বাভাবিক। আচ্ছা, বল। আমি এক্সপ্লেন করতেছি যেন কেউ আবার ভুল না বুঝে। তো দেখ, আপুটার যেটা হয়েছে একদিন এরকম দাওয়াতে, ওই যে রিসার্চারের কথা বলি না, রিসার্চার হওয়াতে, ফ্যামিলি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ভায়োলেন্স নিয়ে রিসার্চার হওয়াতে, এবং আমি যেহেতু এটা নিয়ে খুব ভোকাল, এটা নিয়ে লেখালেখি করি, একটা প্রিভিলেজ ক্রিয়েট হয়েছে আমার। সেটা হচ্ছে অনেক আপুরা, ভাবিরা, আন্টিরা পর্যন্ত আমাকে সাইডে নিয়ে অনেক কথা বলে, যেটা জীবনেও তুই শুনবি না। এবং আমি যদি রিসার্চার না হইতাম, দেয়ার ইজ নো ওয়ে ওনারা আমাকে এই কথাটা বলতো। সামহাও সামহাও এটা একটা প্রিভিলেজ ক্রিয়েট হয়েছে। আচ্ছা, তো ওই আপুটা একদিন দেখলাম যে আমার আমার চোখে না মানুষের মন খারাপটা খুব সহজে ধরা পড়ে। আই ডোন্ট নো, মেবি ইটস
অনেকের অনেক রকমের ইয়ে আছে, আমার এটা হয়তো একটা সিক্স সেন্সে কাজ করে যে আমি ভাইবটা হয়তো ধরতে পারি যে না এই মানুষটা আচ্ছা। এত হাসতেছে কিন্তু তার মন খারাপ। তো হুম। আমি খাবার নিতে গিয়ে পাশে উনিও খাবার দিচ্ছে, তখন আমি বললাম যে আপু আপনাকে আজকে একটু ডাউন লাগতেছে, আমি জাস্ট এটাই বলছি। তো উনি কিন্তু অনেক হাসতেছিল। তো কিন্তু আমি এই কথাটা বলছি, আমার মনে হয়েছে তাই আমি বলছি। তো পরে না উনি আমাকে আলাদা করে আরেকটা রুমে একটু আলাদা হয়েছে, তখন উনি আমাকে বলতেছে যে আপু আমার আসলে মন খারাপ, আমি জানি না আপনি কিভাবে সেন্স করছেন কিন্তু আমার আসলে মন খারাপ। তখন আমি জিজ্ঞেস করছি কি হয়েছে, তো অবভিয়াসলি শি ওয়ান্টেড টু টেল মি, রাইট? তো তখন উনি বলতেছে যে আপু আপনি যে লিখেন এই যে মেয়ে হয়েও বাপ মার মানে কিছু করতে পারি না এরকম এভাবে শুরু হয়েছে, কিন্তু মেইন কথা যেটা সেটা হচ্ছে আপুর বাবা অসুস্থ। আপু হচ্ছে দুই ভাইয়ের এক মেয়ে। তো দুই ভাইয়েই সাপোর্ট পাঠাইছে, তো ওনারা তিন ভাই বোনই বিদেশে থাকে, দুই ভাই সাপোর্ট পাঠাইছে ফাইনান্সিয়ালি। তো উনি অবভিয়াসলি কিন্তু উনি কিন্তু ফুল টাইম ইনকাম করে, দেখ ফুল টাইম ইনকাম করে এবং ভেরি গুড জব, মানে এখানকার অড জব না, যেগুলোকে আমরা সো কল্ড অড জব বলি, সো কল্ড ওগুলা না, উনি অনেক ইয়াতে ভালো কাজ করে। এবং দেখ একদিন যে ওয়ার্ড গুলা ইউজ করি এগুলো খুব প্রবলেমেটিক ওয়ার্ড, যে আমি বলতেছি ভালো কাজ করে। তোর এই স্টোরি থেকে ওনাকে আইডেন্টিফাই করা পসিবল হবে না তো, ইন দ্যাট না, কেস? না, দ্যাটস ওয়াই আই এম সেইং। সো হ্যাঁ। যেটা ঘটনা সেটা হচ্ছে উনি টাকা পাঠাইতে চাইছে। আহ মজার কথা হচ্ছে উনি জানে না কিভাবে বাংলাদেশে টাকা পাঠাতে হয়। এবং নুসরাত, বিশ্বাস কর এই জিনিসটা যে কি স্কেয়ারি, টাকা পাঠানোর জিনিসটা একটা মেয়ের জন্য যে জানে না তার জন্য যে এটা কি পরিমাণ স্কেয়ারি হইতে পারে, আমি এটা নিয়ে 1 ঘন্টা লেকচার দিতে পারবো যে কেন। অথচ এটা খুবই সিম্পল একটা কাজ, কিন্তু কিন্তু ইটস ভেরি স্কেয়ারি ফর দেম। যাই হোক, তো উনি জানে না পাঠাইতে কিভাবে, এখন উনি শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওনার হাজবেন্ডকে বলে দিছে। তখন ওনার হাজবেন্ড ঠেস মারে একটা কথা বলছে যে দুই ভাই আছে আবার তোমারও পাঠাইতে হয়। সো আলটিমেটলি যেটা হয়েছে যে এন্ডেড আপ নট সেন্ডিং এনিথিং, যেহেতু ওনার ইগোতে লেগে গেছে এই সেই এটা নিয়ে কথা হয়েছে। এবং অবভিয়াসলি জামাইও চাচ্ছিল না পাঠাক, কারণ ওটা ওনাদের শেয়ার অ্যাকাউন্টে যায়, এটা ফ্যামিলির জন্য স্পেন্ড হয় এই সেই, তো ওখান থেকে কেন যাবেন। কিন্তু আবার শ্বশুর বাড়ির দিকে যখনই যা লাগতেছে ওখানে কিন্তু চলে যাচ্ছে, মানে বানের পানির মতো চলে যাচ্ছে ইনফ্যাক্ট। তুই এত বেশি কথা কস কেন? কথা কম বল। না, কারণ এগুলো হচ্ছে সিনারিও দোস্ত, এগুলো হচ্ছে কনটেক্সট। তো পরে যেটা হয়েছে তখন এই জন্য উনি টাকা পাঠাতে পারতেছে না, তাই উনার মন খারাপ। তো আমি তখন না দোস্ত চিন্তা করতেছিলাম যে দেখ উনাকে যদি আমি কি এখন বলি যে আপনি ইনকাম করতেছেন, আপনি জাস্ট এখানে যাবেন, অমুক জায়গায় যাবেন, তমুক করবেন, এইটা করবেন, এই করে পাঠিয়ে দিবেন, কিন্তু ইটস নট দ্যাট সিম্পল। ওনার যে অ্যাকাউন্ট থেকে যাবে এটা তো দেখবে, আবার শুরু হবে। এবং এই শুরু হওয়াটা ধর, আমি যতটুকু বুঝি মেয়েদের লাইফ যেভাবে টিপিক্যাল মাইগ্রেন্ট মেয়েদের লাইফ যেভাবে হয়, এটা কিন্তু অনেক আগে থেকে মানে হয় কি এগুলা এমন ভরা ভরা থাকে। ধর একটা পট চিন্তা কর, পানির পট, পানির পটটা এত ভরা ভরা, এখানে একটা ফোঁটা পড়লে পুরো পানির পটটা উপচে পড়বে। এবং বেশিরভাগ মেয়েরা যেভাবে লাইফটা লিড করে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওই ওই একদম চুপ চুপ পানির এটা নিয়েই কিন্তু তার লাইফটা চলতেছে, তো সেইখানে একটা বিন্দু তার আগ্রহী না, মানে পারে না। যেটা হচ্ছে কি হয়েছে তুই এগুলো যেভাবে দেখেছ আমি খুব সুন্দর মজার বললি। এই যে দেখ, আমার এখানেই আমার প্রবলেম। তুমি কেন পানির পর ভরা পর্যন্ত সবকিছু টেক ইন করবা? তোমার হচ্ছে একটা কিছু হবে, তুমি ওটারে সর্ট আউট করবা, ওটারে ফাইট করবা। তোমার ফুল লাইফ হবে ফাইট করে 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 করে। তুমি কোনোদিন কোনো কিছু জমতে দিবা না, বা তুমি খুব মানে কনসিয়াসলি চুজ করবা কয়টা জিনিস জমতে দিবা। হ্যাঁ, যাতে করে তোমার অন্যান্য জিনিসগুলো আনার মতন ইয়েটা থাকে, স্পেসটা থাকে। নাহলে জমিতে নাহলে কি হচ্ছে, তুমি যদি পানি সারা সময় ভরাই থাকে, সারাটা সময় তুমি টিপটো করবা। এবং এটা করতেছে থাউজেন্ডস অফ উইমেন, থাউজেন্ডস অফ উইমেন লিভিং লাইক দ্যাট। দ্যাটস স্যাড, ভেরি ভেরি স্যাড। এই যে তোর যে একদম শুরু থেকে তোমার ফাইট করা উচিত, এই জায়গাটার যে ট্রেনিংটা, আমার মনে হয় এটা খুব জরুরি। এইটা, এবং আমি এই জন্য তোর ভিতর থেকে এই কথাটা বের করে আনতে চাচ্ছি যে যারা শুনবে, দোস্ত সিরিয়াস, দোস্ত আমি আই এম ড্যাম সিরিয়াস, যারা শুনবে তারা নিজেদের জন্য যে পর্যায়েই হোক, লাইফের যে পর্যায়েই হোক, এবং তাদের বাচ্চা মেয়ে থাকলে যে তাদের বাচ্চা মেয়েদেরকে যে শেখানো এই যে ফাইটিং স্পিরিটটা, এটা না দোস্ত এমন এমন জায়গায় তুই এই ফাইটিং স্পিরিট দেখবি যে তুই অবাক হয়ে যাবি, তুমি এটার জন্য এরকম ফাইট দিতে পারো, নিজের জন্য কেন দিতে পারতেছো না?
হুম বুঝছস? হুম হুম হুম। যেমন তুই আমার যে আমি বারবার জুলাই বিপ্লব আমার চোখের সামনে এখনো, যে জুলাই বিপ্লবে আমি আমাদের বাংলা বললাম, আমি অনেক জায়গায় বলছি যে মেয়েদেরকে নিয়ে আমার চিন্তা ভাবনা অবজারভেশন সবকিছু উল্টাপাল্টা করে দিছে জুলাই বিপ্লব। একটা মেয়ে রাস্তায় নেমে এসে একলা যেভাবে লীগ বল আওয়ামী লীগের গ্রুপের সাথে ফাইট করতেছে, মানে ডোন্ট কেয়ার। এই এই যে এই যে একটা ব্রেভারি, এই যে একটা দাঁড়ানো, আমি দেশের জন্য মানুষের জন্য দাঁড়াইছি মরে যাব, এটার যদি 1000 ভাগের একটা ফোঁটার একটুখানিও যদি সে নিজের জন্য দাঁড়াইতো, বিশ্বাস নিজের কর- জন্য দাঁড়াইতো। হ্যাঁ, থিংস উড Those, হ্যাভ চেঞ্জড। those would stand up for justice, like you're just even it's against your own self. এই যে ইয়েটা তোর মানে তুই নিজে যে কতখানি ডিগনিটি ডিজার্ভ করিস, এই হুম জিনিসটা রিমাইন্ড করতে আমরা এতবার করে ভুলি। হুম। আর ডিগনিটি। আমাদের হোল সেটিংটা এমন ভাবে তৈরি, দেখ সোয়াগটা পুরোপুরি একটা পুরুষের অধিকারে। একটা মেয়ের জন্য বিউটি হচ্ছে হিউমিলিটি, মানে ইয়ে করা, যত বেশি নিজেকে মেলো ডাউন করে করে সবকিছু চাপা একদম নিচু, যত হিউমিলিটি সম্ভব। হিউমিলিটি হচ্ছে নারীর সৌন্দর্য, এরকম একটা ব্যাপার। সোয়াগ কেন তুমি এটা মানে তো what? এটা তো বলেই দোস্ত, এটা তো বলেই, মানে এটা তো চাপার, এটা দ্যাটস দ্য স্ট্রাকচার। আমি ওই দিন একজনের, সরি তোকে ইন্টারাপ্ট করে বলতেছি, ওই দিন একজনের স্ট্যাটাস পড়ছে, খুব ভাল লাগছে আমার, কথাটা এরকম ছিল যে ও ওই যে তোর ঢাকা ইউনিভার্সিটির সামিয়া চৌধুরী, ওই যে যিনি ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ইয়ে হলো। বিপ্লবের সময় ওনার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল যে ওনার স্টুডেন্টরা তো ওনার সন্তান হিজাব পরে, যে আচ্ছা আচ্ছা, আমি আচ্ছা যে মানুষ আমি বুঝছে তো বুঝে দেখছি আছে। কিন্তু বুঝে গেছি, হ্যাঁ, হ্যাঁ বল। উনি ওনার একটা তোর খুব চমৎকার একটা টিভিতে ইন্টারভিউ, উনি এই কথাটা বলছে যে একটা মেয়ে যখন স্ট্রং হয় এবং পার্সুয়েসিভ, সে কিছু করতে চাচ্ছে, সে তার অধিকার চাচ্ছে, এটাকে আমরা ভালো চোখে দেখি না, এটা কিন্তু খারাপ মেয়ের চোখে দেখি, যে শি ইজ নট সাপোজ টু বি লাইক দ্যাট। কিন্তু একটা ছেলে যখন স্ট্রং হয়, স্ট্রং মেন্টালিটির, এবং হি ওয়ান্টস টু ডু সামথিং, হি ইজ ট্রাইং টু ডু সামথিং, আমরা ওটাকে অনেক অ্যাপ্রিসিয়েট করি, যে হি ইজ সাপোজ টু বি লাইক দ্যাট। তো মেয়েদেরকে যে তোর একদম একদম ছোটবেলা থেকে দেখ, আমি লাস্ট টাইম যখন দেশে গেছিলাম, একটা আমার খুব আত্মীয়দের মধ্যে একজনের সাথে আমার খুব লেগে গেছিল, এবং আমি খুবই আপসেট হয়েছিলাম জিনিসটাতে, যে ছেলে মেয়েদের মধ্যে ছেলেগুলার ভবিষ্যৎ নিয়ে কন্টিনিউয়াস কথা হচ্ছে, কিন্তু এখানে কথা হচ্ছে এটা কেন করতেছে, মানে তাদের পড়ালেখার থেকে টেক কেয়ার করা থেকে বল সবকিছুতে ফুল ফোকাস। মেয়েটার কিন্তু অনেকগুলো পটেনশিয়াল আছে, আমি যখনই পটেনশিয়াল গুলো নিয়ে কথা বলতে যাই, কথাগুলো এমন ভাবে আসে তখন যে কি লাভ, ওকে ভালো ছেলে দেখে বিয়ে দিব, তুমি একটা ভালো ছেলে দেখো এখন থেকে। ও ভাই, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এবং এটা এটা খুবই কমন, এবং আমি না তখন সাথে সাথে ওই মেয়েটার চোখের দিকে তাকাই। এই যে আমার যে এই জিনিসগুলো আছে, আমি খেয়াল করতে চেষ্টা করি, মানুষকে রিড করতে চেষ্টা করি, এবং বিশ্বাস করে মেয়েটা ছোট এখনো, কিন্তু ওর চোখের মধ্যে আমি যে রিজেকশন গুলো দেখতেছি, মানে রিজেকশনের ইম্প্যাক্ট ওর চোখের ওর 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 প্রথমে ধর একটা কথা আমাকে খুব খুশি হয়ে বলতেছে, যেই ধর মা এই কথাটা বললো বা দাদি নানি যেই আছে সেই এই কথাটা বললো, সাথে সাথে ও যে একটু নিভে যাচ্ছে, ওর ফেস থেকে যে আলোটা নিভে যাচ্ছে, আই কুড সি ইট। এবং এত খারাপ লাগে দোস্ত এগুলো দেখলে, না মনে হয় কি জানোস, মানুষকে তুই শুধু গলা টিপে হত্যা করা না, কিন্তু মানুষকে কিন্তু তুই এভাবেও খুন করতে পারোস, এবং নিজের বাপ মারাই এই খুনটা করতেছে একটা মেয়েকে। এতে তারা কিন্তু রিয়েলাইজ করতেছে না যে মেয়েটাকে তারা যে কিভাবে গলা চিপে মারতেছে, একটু একটু করে গলা চিপে মারতেছে। এইখানে প্রিভিলেজের কথা এখন আমার মনে পড়লো, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা প্রিভিলেজ পাইছি, খুব ভালোভাবে পাইছি। আমার মায়ের লিনিয়াজে ফুল মহিলা লিনিয়াজ হচ্ছে ফাইটার, হ্যাঁ মানে আমার নানি থেকে শুরু করে, নানির মা থেকে শুরু করে সব ফাইটার, মানে খুবই, এবং তারা এক্সট্রা অর্ডিনারি টাইপের ফাইটার। আর আমার বাবা সামহাও সব সময় বড় বড় ড্রিম গুলো আমাকে নিয়ে দেখতো, হ্যাঁ বড় বড় স্বপ্ন আমার সাথে শেয়ার করতো। এই যে এই দুইটা জিনিস আসলে এখন তুই বলাতে আমি এখন রিয়েলাইজ এটা এটা করতেছি। অনেক বড় প্রিভিলেজ দোস্ত, এবং ইটস এ ব্লেসিংস, আলহামদুলিল্লাহ, ইটস এ Blessing, ব্লেসিংস। যেমন আলহামদুলিল্লাহ। আমার এক একটা রেজাল্টের পরে আব্বুর যে রিয়েকশন গুলো হইতো, আমাকে না ওই রিয়েকশনটা এর পরের রেজাল্ট যেন আরো ভালো হয় ওই ওখানে নিয়ে আসতো সাথে সাথে। এমন হয়তো জানো যে আজকে রেজাল্ট দিছে, আব্বুর রিয়েকশন আমি সন্ধ্যাবেলা আবার পড়তে বসে গেছি, যে পরীক্ষা কিন্তু অনেক পর, কিন্তু তাহলে আই কি আমরা কি মেল ফিগারদের অ্যাপ্রিসিয়েশনের মানে বেশি পাত্তা দেই, ব্যাপারটা এরকম হয়ে গেল। এইটা এইটা দেখ,
এটা হইতে পারে যেহেতু আমরা মেল ডমিন্যান্ট হুম একটা সোসাইটি। আমি এটা নিয়ে চিন্তা করছি, কারণ আমাদের ওই যে আরো কিছু, আমার ছোট বললাম না অনেকের সাথে গ্রুপ আছে, এক জায়গায় বলছিলাম আমি। তো এখানে একজন বলতেছিল যে আপু কি অবস্থা, সবাই খালি বাপের প্রশংসা করতেছি কেন? মানে সবার বাবার কথাগুলা এত ইম্প্যাক্টফুল যে আমরা ভুলি না, কথার মাঝখানে চলে আসে। এবং এটা খুব কমন, আমি খেয়াল করছি যারা একটু মানে একটু সাকসেস বলবো না, যারা একটু উঠে আসতে চায় তাদের লাইফে বাবার গুরুত্ব বা ভাই, বড় ভাই, এটা খুবই দেখলাম যে কমন গল্পগুলা। তো তখন আমি বলছিলাম যে কেন, তখন আমার মনে হয়েছে দোস্ত দেখ, আমরা যেহেতু মেল ডমিন্যান্ট একটা স্ট্রাকচারে বড় হই, একটা মেল ফিগার যখন তোকে নার্চার করতেছে, দ্যাট মিনস আ লট। তুই ফিমেল ফিমেল ফিগার্স গুলা কিন্তু অটোমেটিক তুই নিজের ইকুয়ালে নিয়ে আসছস, অটোমেটিক, এটা তো সাবকনসিয়াসলি আমরা করতেছি। ওইটা হচ্ছে যে তোর ইউ ডোন্ট হ্যাভ এনাফ এক্সাম্পলস, মেল ফিমেল এক্স্যাক্টলি। এক্সাম্পল টু লুক আপ টু। হ্যাঁ, আর অলসো তোর মাকে তুই কি দেখতেছিস, শি ইজ অলসো ফাইটিং ইন মেনি ওয়েজ, দে আর অলসো ফাইটিং। সো অবভিয়াসলি সে যদি তোকে ইনকারেজ করেও, তুই কি ভাববি যে ও তো আমাকে ইনকারেজ, আমার মা তো আমাকে ইনকারেজ করবে, বিকজ শি হ্যাজ সাফার্ড দ্য সেম থিং, শি ইজ সাফারিং দ্য সেম থিং। সো শি হুম ইজ হুম হুম এনকারেজিং মি, এটার হুম কোনো হুম এক্সট্রা লেয়ার অফ ইম্পর্টেন্স নাই। কিন্তু হুম বাবা যখন তোকে এনকারেজ করতেছে, তুই দেখতেছিস যে একটা মেল ফিগার তার ডোমিনেন্ট, তার ওই ইয়া থেকে বের হয়ে আসে, কারণ তুই তো তার আন্ডারে, অথরিটি তো ওখানে। হুম হুম তো ওই অথরিটি ফিগার একটা যখন এসে তোকে এনকারেজ করতেছে, তখন ইউ ফিল লাইক দিস মিনস সামথিং। এটা একটা ভ্যালিডেশনেরও কাজ করে দোস্ত। হুম 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 সাবকনসিয়াসে কিন্তু এটা ভ্যালিডেশন দিচ্ছে যে আমাকে একটা মেল ফিগার আমাকে এনকারেজ করতেছে। হুম 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 মনে হুম হয়, আই ডোন্ট হুম নো, হুম আমি জাস্ট হুম। মনে হয়। তখন আবার আমার একটু নিজে মা তো, এখন এই জন্য একটু রাগও লাগে। রাগ লাগে কি জানিস, ধর বার্ডস আই ভিউ দেওয়া কিন্তু ইজিয়ার দেন ডিলিং উইথ দা ইস্যুস এভরি সিঙ্গেল ডে। হ্যাঁ, আব্বু আমাকে বড় স্বপ্ন দেখাইছে, কিন্তু আমার যখন এই ছোট ছোট জায়গায় প্রবলেম হয়েছে, ছোট ছোট জায়গাতে আটকে গেছি, আমার মা আমার সাথে ছিল। হ্যাঁ, তো এই যে আমি আমার নিজের বয়সের কারণে আমি তাকে, তো আমার বাবার 3 গুণ বেশি ক্রেডিট হ্যাঁ, দেওয়া উচিত, দ্যাটস কিন্তু আওয়ার দেখা বায়াস। যাচ্ছে আই এম গেটিং স্টাক উইথ দ্য ভেরি ফিউ শর্টকামিংস শি হ্যাড। হ্যাঁ, মানে এটা হচ্ছে আমাদের নিজেদেরও বায়াস হ্যাঁ, হয়তো বা। অফকোর্স, হ্যাঁ অফকোর্স, হ্যাঁ কারণ তুই হ্যাঁ। যখন যে সিস্টেমের ভিতরে থাকবি, আমাদের সাবকনশিয়াস ওই সিস্টেমকে অনেকভাবে অ্যাডপ্ট করে। হুম হুম তো হুম দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে উই হুম অ্যাডপ্ট আওয়ার সোসাইটি। এবং আমরা অবভিয়াসলি যখন একটা মেল ফিগারের সাথে ইন্টারাকশনকে আমরা অনেক ডিফারেন্ট ওয়েতে দেখি, হুম ডিফারেন্ট ইম্পর্টেন্স দেই, হুম হুম মনে হয়। Well, হুম হুম হুম। তবে হ্যাঁ, আমার বড় হওয়ার সময় আমার ভাই, আমার বাবার বা আমি মানে পুরো মানে যে আত্মীয়দের মধ্যে ওগুলো দেখছি। তবে সত্যিকারের মানে মনে হয়েছে যে হ্যাঁ, এই পথ দিয়ে আমিও হাঁটতে পারবো, সেটা আমি আমার মা খালাদের থেকে দেখছি। মানে সত্যিকার, কারণ মানে ওই যে যেমন আমরা যখন এখন ছেলেদের সাকসেস দেখলে আমরা মনে করি দিট ডাজন্ট টক টু মি, স্পিক মাই ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমার যখন একটা মেয়ে ফিগার সামনে থাকে, তখন আমার মনে হয় যে আমিও পারবো। হুম হ্যাঁ, হুম তো ওই যে ওই এক্সাম্পল গুলো অনেক ইম্পর্টেন্ট ছিল, ওগুলো আমাকে অনেক ইন্সপায়ার করছে। হুম। এবং এখানের মধ্যে দোস্ত মন খারাপ হলে দেখা মানে ওই ওই পয়েন্টটাতে ফেরত আসি, যেটা আমি চিন্তা করতেছিলাম যে মেয়েদের ক্ষেত্রে আমার কাছে অনেক মনে হয় যে মন খারাপ হইলে না, এই মেয়ে মেয়ে এক্সাম্পল গুলা খুব দরকার উঠে আসার জন্য, মন খারাপ থেকে উঠে আসার জন্য। কারণ কেন বললাম, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার মানে ইট মাইট বি রং, আমার অবজারভেশনে বলে বেশিরভাগ মেয়েদের মন খারাপের ইস্যুগুলো হচ্ছে হয় জেন্ডার্ড অথবা সোশ্যাল অ্যান্ড অফকোর্স পলিটিক্যাল। আমি জানি না, হয়তো বা আমার লেখার কারণে কিনা, যে মানুষগুলো আমাকে রিচ আউট করে তারা হচ্ছে তারা তাদের পটেনশিয়াল রিচ করতে পারতেছে না দেখে ভীষণ রকমের ফ্রাস্ট্রেটেড। হ্যাঁ, হুম ওই মানুষগুলোই আমাকে রিচ করে। আমি মানে তোর কাছে হয়তো ডোমেস্টিক অ্যাবিউজের এগুলো বেশি আসে, বাট আমার কাছে হচ্ছে যে আপু আমি কিছু করতে চাই কিন্তু বুঝতেছি না কি করবো বা পারতেছি না, হতাশ লাগতেছে। হ্যাঁ, মানে দে আর সিকিং সাম মোটিভেশন এন্ড দেন, হুম বাট হুম হুম। দে অলরেডি হ্যাভ দ্যাট ইন, মানে ওই স্পিরিটটা আছে অলরেডি, হয়তো কিছু ব্যারিয়ার আছে। তো তখন তুই কি মানে মেইনলি কি বলস ধর এই ধরনের ক্ষেত্রে? দোস্ত ওই যে আমার আমার তখন ওই যে সেই আমার ইয়েগুলো, আমার প্রিভিলেজ গুলো মনে পড়ে যায়। তখন আমি ওকে পুশ করার কথা বলতে পারি না, তখন আমি যেটা করি যে আমি মানে বেশিরভাগ সময় আমি মেসেজ করি না, আমি কথা বলি।
কথা বলে তার ওভারঅল অবস্থাটা একটু বোঝার চেষ্টা করি, যেটা যতটুকুই পারি। হুম ওভারঅল হুম একটা সামারি দেই যে আমি তোমার কনটেক্সটে এটা মনে হচ্ছে, তুমি কি এটা এগ্রি করো? সে বলবে হ্যাঁ যদি হয়, তখন আমি বলি যে তাইলে আমার মনে হয় তুমি এটা এটা করে দেখতে পারো, যদিও আই এম ইন নো পজিশন টু টেলিং ইউ যে তোমার এক্স্যাক্টলি কি করা উচিত। বেশিরভাগ সময় কাজ করে, কিছু সময় তারা একটু মাইন্ড খায়। মাইন্ড খায় বলতে কি যে না আপনি যেটা বলতেছেন, আমি অনেক সময় একটু আবেগের ঠেলায় বা কেয়ারের ঠেলায় আমি মাঝে মধ্যে বেশি পুশ করে ফেলি। তখন তারাই আমাকে আবার জায়গা মতো ফেরত আনে, এনে বলে যে না আপনি যেটা বলতেছেন দ্যাট সাউন্ডস গুড বাট নট গোনা ওয়ার্ক ফর মি। হ্যাঁ, তখন আমি বুঝি ওকে, পাওয়ার টু ইউ গার্ল, লাইক ডু হোয়াট হ্যাঁ এভার, হ্যাঁ মানুষ হ্যাঁ। চেক করা। তো আলহামদুলিল্লাহ তোর সাথে যে যে কথা বলতে পারতেছে অনেক ক্ষেত্রে, আহ এটা ইটসেলফ এ ব্লেসিংস আমি বলবো। কারণ মেয়েদের ক্ষেত্রে মন খারাপের সময় আমার কাছে মনে হয় দোস্ত বেশিরভাগ ক্ষেত্রে তাদের কথা বলার মানুষ থাকে না। বাবারে, এত লোন একটা জার্নি, এত লোন একটা জার্নি, মানে মেয়ে হওয়ার সবগুলো জার্নিটা দোস্ত সবগুলো শুনতে খুবই ক্লিশে ট্রানজাকশন লাগে। ইন্টারাকশন ইজ সার্ভিস বেসড, তাই না? হুম। মানুষ, মেয়েদের প্রত্যেকটা ইন্টারাকশন হচ্ছে সার্ভিস বেসড। তুমি প্রত্যেকটা রিলেশন বিল্ড করতেছো, তুমি কতখানি তাকে সার্ভ করতেছো তার উপর বেস করে, নট সার্ভিস। নেসেসারি হু ইউ আর অ্যাজ আ পার্সন। যেমন আমি একটা মেয়েকে জাস্ট কয়েকদিন আগে, কালকেই রিচ আউট করলাম, অনেকদিন পর, মানে খবর নাই, হঠাৎ করে রিচ আউট করছি বলে যে আপু আসলে অনেক কিছু মাথায় চিন্তা করি কিন্তু শেয়ার করা হয় না আইডিয়া। আই উড লাভ টু নো ইউর আইডিয়াস। হ্যাঁ, মানে জাস্ট ফোন করে আমাকে আইডিয়া বইলো। হ্যাঁ, তখন বলতেছে আমার খুব ভালো লাগলো, এই ধরনের কথা আমাকে কেউ জিজ্ঞাসা করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি নোবডি কথা ওয়াজ। বলার আমি হ্যাঁ, কথা বলার ইয়া পাই না, সময় করতে পারি না, কিন্তু আমি যেটা বলি যে প্লিজ ভয়েস দিয়ে হোক টেক্সট দিয়ে হোক যদি কেউ কথা বলতে চায় যে জানাই রাখেন, মানে আমি যখনই পারবো তখনই আমি আপনাকে রিপ্লাই দেবো। কিন্তু আমার কাছে এই জিনিসটা খুব ফিল করি যে মেয়েদের কথা বলার জায়গা খুবই খুবই লিমিটেড। পরিবারে বল, ইনফ্যাক্ট ফ্রেন্ডসদের মধ্যেও বল, প্রচন্ড রকমের জাজিং হয়ে যায় যখন একটা মেয়ে তার ক্রিটিক্যাল যে কনফ্লিক্টস গুলা এগুলো নিয়ে কথা বলতে গেলে, যে তোর কেন এটা সমস্যা হতেছে, বা তুই একটু বেশি চিন্তা করতেছস। এনিথিং দ্যাট ইজ নট ডিরেক্টলি পার্সোনাল, সবকিছু নিয়েই দেখা যায় কথা বলাতে এনাফ অডিয়েন্স পাওয়া যায় না, এনাফ পার্টিসিপেন্ট পাওয়া যায় না। এটা একটা সমস্যা আমার কাছে। ওই যে একটু তো নলেজ বেস তোর লাগবে, হুম। রাইট? একটা জিনিস ধর তুই বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথা বলি, তো তো কিছুটা হলেও লাগবে, ইন্টারেস্ট লাগবে, একটু নলেজ লাগবে। ওই ধরনের সার্কেল পাওয়াটাই আমার অনেক মনে হয় যে অনেক আচ্ছা আচ্ছা। ডিফিকাল্ট। এই জন্য তোর মেয়েদের মধ্যে মেয়েরা নিজেরা নিজেরা, ও এখানে একটা মজার কথা বলি, ওই দিন আরেকটা রিসার্চ পড়ছি দোস্ত আমার কাছে, এখন এটা কিন্তু আমি পরে আর ফাইন্ড আউট করি নাই, মানে প্রপার একদম ডিগ ইন করে কখন হয়েছে কে রিসার্চ করছে এগুলো আর ফাইন্ড আউট করি, কারণ জিনিসটা আমার কাছে এত সুন্দর মনে হয়েছে তখন আমি চিন্তা করছি না আমি ডিগ ইন করবো না, যদি এটা মিথ্যা হয় সেটা হচ্ছে রিসার্চে নাকি বলছে একটা ছেলের জন্য, মানে একটা মানুষের জন্য স্মোকিং যতটা খারাপ, স্মোকিং ক্যান কিল ইউ রাইট, তো একটা মানুষের জন্য স্মোকিং যতটা খারাপ, একটা মেয়ের জন্য এক্স্যাক্টলি সেম টাইপস অফ ফিজিক্যাল ইম্প্যাক্ট হয় তার যদি ফিমেল ফ্রেন্ডশিপ না থাকে। কি চিন্তা কর! আমি তো পড়ে মনে হয়েছে ও মাই গুডনেস। কারণ তুই, আমি যদি আমার নিজের লাইফে লুক ব্যাক করি দোস্ত, আই থিঙ্ক ইট ইজ সো ইম্পর্টেন্ট যে তোর একটা ফিমেল সাপোর্ট গ্রুপ থাকবে। কারণ আগের কালের আম্মুদের আম্মুদের লাইফ বল, আমার নানিদের লাইফ বল, আমার ফুপুদের লাইফ, তাদের সমস্ত ইনফর্মাল একটা সিস্টারহুড সাপোর্ট স্ট্রাকচার সব সময় ছিল, অটোমেটিক সব সময় অটোমেটিক ছিল। ছিল। আমাদের লাইফ, আমাদের লিভিং ওয়ে অফ লিভিং, দুনিয়া সবকিছু এত র্যাপিডলি লাস্ট কিছু ডিকেডস এর মধ্যে চেঞ্জ হয়েছে। আমাদের সবচেয়ে বড় লুজারদের মধ্যে একটা হচ্ছে মেয়েরা, যারা তাদের এই ইনফর্মাল সিস্টারহুড সাপোর্টটা হারাইছে। দেখ নানি দাদি, বিশেষ করে মাইগ্রেন্ট উমেন দেখ দোস্ত, তোর হুম, কিন্তু হুম, বাচ্চা যখন হচ্ছে তোর অ্যাডভাইস গুলো নানি দাদিরা এসে কিন্তু ইনফর্মালি অটোমেটিক পাওয়ার কথা, অনেক কিছু পাওয়ার কথা, তুই হুম, কিচ্ছু হুম, হুম, পাচ্ছিস না। একটা তুই যে বাচ্চাকে রেখে বাথরুমে যাবি, আমার ক্ষেত্রে যেটা হয়েছে বাচ্চাকে রেখে বাথরুমে যেতে পারিনি, বাচ্চা হুম, কাঁদতেছে, হুম, তুই এভাবে বাথরুম করা যায়? দেখ এগুলোর ফিজিক্যাল ইম্প্যাক্ট কত খারাপ, যে তুই হুম, 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 ডেইলি শান্তিতে বাথরুম করতে পারতেছিস না। হুম। তো এই ছোট ছোট জিনিসগুলো ধর একটু একটা একজন কম্প্যাশনের সাথে শুনবে বা একটু দেখবে, যাকে তুই বলতে পারবি, এই ছোট্ট জায়গাটা থাকাটা তো অনেক জরুরি। এগুলো কিচ্ছু নাই, মানে এইটা। সমস্যা এখানে তো শুধু মাল্টি লেয়ার্ড দোস্ত, সমস্যাগুলো মাল্টি লেয়ার্ড। ধর এই মেয়েটাই একটা মাইগ্রেন্ট মেয়ে, প্রথম মা হয়েছে, তার যে সমস্যাগুলা, সে যদি ইনফ্যাক্ট তার ফ্রেন্ডসদেরকেও বলে বা তার মাকেও যদি বলে,
কমন একটা রিপ্লাই কি থাকে জানোস? আমরা পালি নাই, আমরা 6টা 7টা পালি নাই, তুই কেন এত অল্পতে হাঁপাই হাঁপাই যাচ্ছস? আরে ভাই, তুমি কোন কনটেক্সটে পালছো? তোমার সাথে তোমার ননদ, দেবর, তোমার বাসা ভর্তি মানুষ, তোমার বাপ মা, কত কিছু ছিল। আর তুমি নিজের মেয়েকে কি বলতেছো? একটু তো চিন্তা তো করবা কথা একটা বলার আগে। কারণ এই কথাটাই কিন্তু অনেক হেভি ওয়েট ওই মেয়েটার জন্য। সে তো এমনিতেই অনেক গিল্টে থাকে, মাদারহুড কামস উইথ এ লট অফ গিলস। সো তার অন টপ অফ দ্যাট নিজের মা বল, নিজের শাশুড়ি বল, এই ধরনের ফিগার গুলা যখন বলে আমরা তো 10-12টা পেলে ফেলছি। আবার আর তার সাথে যদি তুই অ্যাড করিস যে তার একটা মানে একটা ক্যারিয়ার হওয়ার একটা চান্স ছিল, সেটা যদি তাইলে হয়, তো ওটা বেশ। যদি অ্যাড শেষ, না তুমি এটা ঠিক মতো করতেছো, না ওখানে যাচ্ছো, এটা ভালো করলে ওটার কথা জিজ্ঞাসা করবো, ওটা ভালো করলে এটা। হ্যাঁ, এবং ডিমান্ডটা ওই যে এটা আমাদের এখনকার সময়ের আরেকটা অনেক বড় চ্যালেঞ্জ, যে মেয়েদের কাছ থেকে ডিমান্ডটা হচ্ছে ইউ উইল হ্যাভ টু ডু এভরিথিং পারফেক্টলি, এভরিথিং। তুই এখানে ওখানে সব জায়গায়, এবং একটা না একটাতে কিছু হইলে তোকে ওইটার জন্য দোষ দিবে। সবচেয়ে কমন হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে ব্লেম করা। এটা এটা আরেকটা টপিক দোস্ত, উই নিড টু টক অ্যাবাউট ইট, যে তুমি বাচ্চা ঠিক মতো পালতে পারো না। এবং কিন্তু আহ, হ্যাঁ, কেউ ডিরেক্টলি বলুক না, অথবা মেয়েরা ইন্টারনালাইজ করে নিক, হ্যাঁ, এটা এই যে গিল্টটা কত যে, যারা একটু ঠাকুমা। মোটামুটি এস্টাবলিশ জব টব করতেছে তারা, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেয়ে যার সাথে আমি একটু ক্লোজলি কথা বলছি, প্রত্যেকে এই জিনিসটা নিয়ে প্রচন্ড রকমের স্ট্রাগল করতেছে। তারা মনে করে যে দে আর নট ডুইং ইট রাইট। এবং ইন্টারনালাইজেশন দোস্ত করে, কিন্তু ডাইরেক্ট ব্লেম করাটা যে কত কমন, এটা আমি আমার রিসার্চে দেখি দোস্ত। কেউ না কেউ আচ্ছা। ইজ দেয়ার, যে যে হুম হুম তাকে ঘুরে ফিরে যে তোমার কারণে তোমার বাচ্চারা ইয়া হচ্ছে। হুম। মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা 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 হিউজ একটা টপিক দোস্ত, আমি তোকে শত শত উদাহরণ দিতে পারবো আমার রিসার্চ থেকে। এবং এই যে দেখ, মন খারাপ হওয়ার ইস্যুগুলো যে কিভাবে স্ট্রাকচারাল। খুব ভালো বলছিস, এই যে সুন্দর করে টাই আপ করলি, এটা খুব ভালো লাগলো। খুব ইটস ভালো লাগলো। স্ট্রাকচারাল দোস্ত আমাদের। আমি এবং আমি এটা দেখি যে আমাদের মেয়েদের জীবন, এই জন্যই তুই যখন মন খারাপের কথা বলতেছিলি আমার কাছে সাথে সাথে মনে হয়েছে যে না, ইটস নট পার্সোনাল। ইটস নট পার্সোনাল যে আমি নুসরাতকে একটা কথা বলে দিব তুই এটা কর ঠিক হয়ে যাবে, না। যদিও আমি তোকে আহ, লেকচার পাঠিয়ে দিছি, বলছি যে লেকচার শোন। কিন্তু again that lecture was about all those structural injustices, isn't it? তুই তোর স্ট্যাটাসে একবার লিখছিলি যে তোর এক ফ্রেন্ড আছে যে কিনা হাঁসের মতো পালক ঝেড়ে আবার ঠিক হয়ে যায়, যে আমি আছে মনে দোস্ত। ছিল তুই মানে আমার কথা বলছিস। না, ওইটা কারণ আরেকটা দোস্ত। আরেকটা, ওইটা একটা ওইটাই। চিজ। ওইটা একটা চিজ দোস্ত। সে যে এত সমস্যা, এবং আলহামদুলিল্লাহ আমি তাকে দেখে আরো মানে ইন্সপায়ার্ড হই অনেক ক্ষেত্রে। যে এবং আমি চিন্তা করি যে মেয়েরা যদি আসলে, অনেক মেয়ে যদি তার মতো কিছুটা হইতে পারতো, আমাদের লাইফে হয়তো আমরা অনেকটুকু, কি বলে তোর, অনেকটুকু আহ মন খারাপ পাত্তা, থেকে পাত্তা না দিতে পারা তো বিশাল অনেক গুণ। বড় ব্যাপার, অনেক বড়। হুম হুম। তার লাইফে এত সমস্যা, কিন্তু ওই সিরিয়াসলি সে হাঁসের মতো। সে উঠবে, গা ঝাড়া দিবে, তারপরে মাস্তি। মানে মানুষ দেখে মনে করে যে সে তো খালি সারাক্ষণ মাস্তিতে থাকে, কিন্তু আসলে যে কত হ্যাঁ হ্যাঁ স্ট্রাগল আন্ডারনিথ। হ্যাঁ। বাট আমাকে যদি চয়েস দেওয়া হয় যে তুমি ওই পাত্তা না দেয়া ভার্সাস কারেন্ট, আমি বোধহয় কারেন্টটা চুজ করবো। কারণ হচ্ছে পাত্তা না দেয়া মানে আমি এনাফ চিন্তাও করতেছি না। আই উড রাদার পিক মাই ওভার থিঙ্কিং দেন ইয়ে। দ্যাটস ইন্টারেস্টিং পয়েন্ট। হ্যাঁ, আমি আরেকটা ছোট্ট জিনিস চিন্তা করতেছিলাম নুসরাত, সেটা হচ্ছে মন খারাপ হলে যে আমরা যা করি, ধর এই যে তোর অ্যানালাইসিস করার যে ইয়াটা, বা হোয়াট এভার আই ডু, এটাও না অনেকটুকু ডিপেন্ড করে যে এই মন খারাপ হলে আমি যেটা করতেছি এটা করার আমার সামর্থ্য আছে, তাই আমি এটা করতেছি। তোকে একটা উদাহরণ দেয়, আমি চিন্তা করতেছিলাম আমার মন খারাপ হলে কি করি, এটা চিন্তা করতেছিলাম তোর সাথে কথা বলার আগে। দেখলাম যে আগে যখন একটু গরিব ছিলাম তখন মন খারাপ হলে হাঁটতে যেতাম রাস্তায়। হ্যাঁ, যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, মন খারাপ হলে ধর আমি তো তখন বিশেষ করে ভোরবেলা তোর যাইতে হইতো, বাচ্চা একটা পড়াইতে যাইতাম, সেই 25 মিনিটের মতো হেঁটে যেতাম। তো ওই হাঁটাগুলো আমাকে হেল্প করতো। কোনো ইস্যু নিয়ে যদি আমার মন খারাপ থাকে, আমার হাঁটাগুলো হেল্প করতো। এখন কি করি, চিন্তা করলাম যে আচ্ছা, এখন আমি দেখলাম যে মন খারাপ হলে আমাকে হেল্প করে ড্রাইভিং। এখন কিন্তু আর হাঁটা হেল্প করে না, এখন দেখলাম যে আমাকে ড্রাইভিং এ হেল্প করে। তখন আমি চিন্তা করলাম যে দেখ, মন খারাপ হলে আমাকে কি হেল্প করতেছে, এটাও আমার স্ট্যাটাস, ক্লাস, যে সোশিও ইকোনমিক যে চেঞ্জ গুলো হচ্ছে, এটার সাথে সাথে এই স্ট্র্যাটেজি গুলোও চেঞ্জ হয়ে যায়। তা হয় জাস্ট বিকজ ইউ হ্যাভ দ্য অ্যাক্সেস টু আদার রিসোর্স। রিসোর্সেস। তার হ্যাঁ, মানে এই না যে যার ধর রিসোর্স নাই সে তার মতন করে একটা
ওয়ে খুঁজে নিবে না। হ্যাঁ, কিন্তু অ্যাগেইন এখানে আমি যেটা চিন্তা করি যে যার রিসোর্স ধর খুবই খুবই এক্সট্রিমলি লিমিটেড, তার সে মন জন্য খারাপ মন রাখা পর্যন্ত খারাপকে, না তার হ্যাঁ জন্য বল মন sorry। খারাপটাকে অ্যাড্রেস করাটা, এটার সাথে ডিল করাটা, ইটস ওয়ে মোর ডিফিকাল্ট দেন দি আদার ওয়ান হু হ্যাজ দ্য রিসোর্সেস। এইসব কারণেই তো মেন্টাল হেলথ স্টিগম্যাটাইজ, তাই না? কারণ তুই একটা মানে যে মানুষটা তার বেসিক নিয়ে স্ট্রাগল করতেছে, তুই তাকে মেন্টাল হেলথের কথা বলতে পারবি না, বা তোমার মেন্টাল ওয়েলনেস এর ইম্পর্টেন্স আছে এগুলো তুই ওকে শুনাইতে পারবি না, কারণ তার কাছে সেটা কোনো ইম্পর্টেন্টই না, মিনিংই রাখে না, হ্যাঁ। মিনিংই রাখে না। তো এইসব কারণে দেখ তুই কোনটাকে কতটুকু, সে হয়তো ওটাকে সেই পর্যায়ে গিয়ে পাত্তা দিবে যখন কিনা এগুলো এত বেশি হবে, এত বেশি চেপে বসবে, সেটা তার মানসিক অসুস্থতার দিকে যাবে। অনেকেই তো আসলে একটা সময় গিয়ে দেখা যায় মানসিক ভাবে একটু হয়ে যায়। এগুলো তো আসলে এত সারা জীবনের সাপ্রেশনের একটা আউটকাম গিয়ে পরে দেখা যায়। হুম সাইকোসিস বল, অনেক ধরনের অনেক কিছু এগুলো হয়, কিন্তু মানে বেশি বয়সে গিয়ে যে একটু হয়ে যাওয়া, হুম। সবগুলোরই তো একটা ইম্প্যাক্ট আছে। হ্যাঁ, তো এই যে তুই যেটা বলতেছিস এই যে মন খারাপ, তুই আমি মন খারাপ জিনিসটা নিয়ে কথা বলতে পারতেছি, অ্যাকনলেজ করতে পারতেছি, দ্যাট ইটসেলফ ইজ আ প্রিভিলেজ। ক্লাস in many ways that itself is a class thing. And কিন্তু আমি বলতে চাইছি, জানো, সেই ইস্যুটা নিয়ে কথা বলতে চাইছি কারণ আমি জানি যে অনেক মেয়ে আছে দোস্ত যাদের এই ইস্যুগুলো নিয়ে কথা বলার স্পেস নাই। সো অ্যাটলিস্ট যদি তারা শুনে যদি মনে করে যে না, দেয়ার আর আদার উমেন হু অ্যাকচুয়ালি, হয়তো তাদেরকে আমরা বুঝি না বা কিন্তু বুঝতে চেষ্টা করি, তাদের কথা চিন্তা করি, দ্যাট ইটসেলফ আমার মনে হয় অনেক ক্ষেত্রে হেল্প করে। হ্যাঁ, লাইক এই যদি পুরো ডিসকাশন থেকে যদি একটা টেক হোম থাকে, আমার মনে হয় এটা হচ্ছে যে নিজের ইমোশনের অনেক কন্ট্রোল নিজের কাছে রাখা পসিবল, মানে বাইরের ইয়েগুলো চেঞ্জ না করলেও নিজেরটা নিজে অ্যাটলিস্ট তুমি ওইটাকে পুরো ফ্রেমটাকে চেঞ্জ করে রিথিঙ্ক করলেও অ্যাটলিস্ট তুমি বেটার ফিল করবা, ইভেন ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাক্সেস টু রিসোর্সেস অর এনিথিং। হুম অ্যাটলিস্ট তুমি তোমার মাইন্ডসেটটা যদি অন্যভাবে একটু দেখো, তাহলে ইউ উইল ফাইন্ড সাম অ্যাভিনিউ। এই যে বলে না যে ধর যে এই যে তুমি আল্লাহর সাথে কানেকশন করো, তুমি হুম প্রে করতেছো, এই করতেছো, এগুলো কি করতেছো? তোমার মাইন্ডটাকে ডাইভার্ট করে একটা হোপের দিকে তোমাকে নিয়ে যাচ্ছে। এই ধরনের অনেক ধরনের নিজস্ব কিছু টেকনিক আছে যেগুলোতে ইউ ক্যান অ্যাকচুয়ালি ওন ইউর ফিলিংস অ্যান্ড দেন ট্রাই টু রিরাউট ইট, রিপারপাস ইট, অ্যান্ড দেন হুম। থিংস ক্যান বি বেটার। এই আর কি। রাইট। আর আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি বারবার এই পয়েন্টে ইমফেসাইজ করতে চাচ্ছিলাম থ্রু আউট আওয়ার কনভারসেশন যে মন খারাপ এই ইস্যুটা সবসময় পার্সোনাল না। ইট কুড বি স্ট্রাকচারাল, ইট কুড বি পলিটিক্যাল, ইট কুড বি জেন্ডার্ড, ইট কুড বি সো মেনি আদার থিংস। এটা আমাকে যেমন অনেক ক্ষেত্রে হেল্প করছে যে কারণ অনেক ক্ষেত্রে হয় সিচুয়েশন এমন যে তোর পার্সোনাল আসলে কতটুকু সমাধান করতে পারবো এটা পারা যায় না অনেক ক্ষেত্রে। কিন্তু তখন এটা হেল্প করে যে ওকে, দিস ইজ নট মাই পার্সোনাল ইস্যু অনলি, এটা আরো অনেক বড় একটা জিনিস। তো ওকে, আই আই শুডন্ট বি ফ্রাস্ট্রেটেড যে আমি এটাকে এখনই এইভাবে হ্যান্ডেল করতে পারতেছি না যেভাবে আমি হুম হুম চেষ্টা করতেছি। কারণ হুম কারণ এটা একটা স্ট্রাকচারাল ইস্যু। হুম তো হুম হুম ওইভাবে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, হুম আমার ভালো থাকার জন্য আমি এখন এই মুহূর্তে কতটুকু করতে পারি, হুম। ও, ইনস্টিড অফ তোর কি বিং কখনো ফ্রাস্ট্রেটেড। তুই কি কখনো শেম অ্যাসোসিয়েট করছিস মন খারাপ হইছে এটা স্বীকার করার ব্যাপারে? বা তোর মনে হয়েছে যে তুই এটা যদি বলে ফেলিস তুই নিজেকে একটু দুর্বল দেখায় ফেললি? হ্যাঁ, হয়েছে অনেক। আমি এই জায়গাটাতে খুব অ্যাক্টিভলি কাজ করার চেষ্টা করি, আমার বাসায় এই জিনিসটা এস্টাবলিশ করার চেষ্টা করি যে কান্না, খুব ডাউন থাকা, খুব খারাপ ফিল করা, মন খারাপ থাকা, এই জিনিসগুলো যেন খুব নর্মালি আমরা বলতে পারি, গা ব্যথা পা ব্যথার মতো করে। হ্যাঁ, হুম। কারণ হয়তো দেখা ইম্পর্টেন্ট গেছে আছে। যে আমরা এই জিনিসগুলো সামহাও আমরা বিশেষ করে অ্যাডাল্ট হিসেবে আমরা নিজেদেরকে ওগুলো থেকে প্রোটেক্ট করে নিজেদেরকে দেখাইতে চাই যে আমরা শক্ত মানুষ। দরকার নাই, আমরা কানলেও শক্ত থাকতে পারি, যে জায়গাটা আসলে প্র্যাকটিসের ব্যাপার। আচ্ছা, লেস দেন এ মিনিট রেকর্ডিং এর, ঠিক আছে, এখানে আচ্ছা, শেষ করে দোস্ত। ভালো থাক। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ, কথা হ্যাঁ, হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।